এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ভেঙচি কাটলো আরিয়া। করছিস কেন? চুপ থাক না। উনি বোধহয় একটু বেশি কথা বলেন সব সময়, তাই না? আসলে আরও একটু এমনি চঞ্চল, একজনের কাজ ব্যতীত। ঠিক বুঝলাম না। প্রেমার ফোন বেজে উঠল। সামিরা, আরো তোরা কি যাবি নাকি আমি চলে যেতাম? উনি অপেক্ষা করছে। দেখার কি ছিল বেচারাকে, যার কপালটা ফুঁড়ে দিলে। সামু, ঠিক হচ্ছে না কিন্তু। এবার আমি গেলাম, তোরা থাক। আমিও যাব। চল তাহলে। সামিরা কিছু বলতে যাবে, তার আগে সাদিক বলল, ঠিক আছে যাও তোমরা, আমরা এদিকেই আছি, জলদি চলে এসো। ওকে। প্রেমা আরিয়া চট জলদি পা ফেলে। সামিরা আর কিছু বলতেই পারল না। এইদিকে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। সামিরা সায় দিয়ে সাদিকের সাথে পাশাপাশি হাঁটতে লাগলো। ধীর পায়ে রাস্তার পাশ দিয়ে একের পর এক গাড়ি অতিক্রম হয়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। বেশ খানিক পর সাদিক বলল, একটা কথা বলবো। জিজ্ঞেস করে কি আছে বলুন। আয়েশের সাথে কিভাবে বিয়েটা হলো আকস্মিক? সত্যি বলতে আমাদের বিয়েটা হয়েছে কোনো কারণবশত, বাধ্য হয়ে। কি কারণ জানতে পারি? সেটা আমিও জানি না, তবে নাবিল ভাইয়া আরশ ভাইয়াকে বাধ্য করেছে। ঠিক বুঝলাম না। আচ্ছা, আমাকে সবটা বলবা? এতদিন কি হয়েছে না হয়েছে, নাবিল কেন ওই বাজেলে কি করেছে, সব কিছু। ঠিক আছে বলবো, কিন্তু এটাতে ভীষণ বিরক্ত লাগছে। আইসক্রিম খাবা? সেটাই বলতে চাচ্ছিলাম। সাদিক হেসে পাশেই থাকা দোকান থেকে দুটো কোন আইসক্রিম হাতে নিয়ে সামিরাকে একটা এগিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই চকলেটেরটা খাবে। আপনি জানেন কিভাবে? আইডিয়া করলাম শুধু, এখন খাও আর বলো সবটা। বলতে শুরু করলো, কিরে, তোর বয়ফ্রেন্ড এখনো আসছে না কেন? তখন তো বললি ওয়েট করছে নাকি? দাঁড়া, দেখছি কল দিয়ে। প্রেমা কোণে চোখ রাখে। খানিক বাদে একজন ছেলে ব্ল্যাক মাস্ক পরে উপস্থিত হয়। প্রেমার সামনে দাঁড়িয়ে বলল, প্রেমা ঠিক বুঝল না। ছেলেটা কে আপনি? স্মিত হেসে বলল, ভালোবাসার মানুষটির গলা আওয়াজ শুনেও কেউ চিনতে পারে না, এটা প্রথম দেখলাম। প্রেমা সাথে সাথে লজ্জায় আড়ষ্ট হয়ে মুখের উপর দুহাত দিয়ে হেসে বলল, আপনি কি ভেবেছিলে অন্য কেউ এসে এভাবে ডাকবে তোমায়? এত লেট করলেন কেন? কখন থেকে দাঁড়িয়ে আছে? একটু শরণাপন্ন না হলে হবে বলো? খুব কথা জানেন। না জানলে তোমাকে এমন কাছে থেকে দেখতে পারতাম? এই মিষ্টি চেহারাটুকু মিস করতাম। প্রেমা লজ্জা লাল হয়ে এতক্ষণে একটি বারের জন্য ছেলেটার দিকে তাকায়নি। সাথে দাঁড়িয়ে আছে আরিয়া। ছেলেটা তা ভাই সাহেব কি এমন করে মেয়েদের মতো মাস্ক পরেই থাকবেন নাকি নাকি পরিচয়টা পাবো? হেসে বলল, আরিয়া। আরিয়া? বিস্ময় প্রকাশ করে বলল, নাম জানলেন কিভাবে? এখনো তো কিছুই বলিনি। ছেলেটা এক হাতে মাস্কটা খোলে, মৃদু হেসে এক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। তন্ময় হাসান। আরিয়া তন্ময়ের হাতের দিকে তাকিয়ে এক প্রকার ভয় পেয়ে ঠোক গিলে আশপাশটা একবার তাকায়। প্রেমা আরিয়ার কানের কাছে গিয়ে বলল, কি হলো তোর? আরিয়া আর কিছু না ভেবে হালকা হাসার চেষ্টা করে হাত মিলায়। কয়েক সেকেন্ড যেতে আরিয়া হাত ছড়িয়ে নেয়। কিছু নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। প্রেম থাকলে যাওয়া যাক। এখনো প্রেম বলেই ডাকবেন? ভীষণ প্রিয় যে। ঠিক আছে, আর বলবো না, আপনার যা ইচ্ছা বলুন। প্রেমা, তোরা যা, আমার আর ভালো লাগছে না। তোর আবার কি হলো? একটু আগেই তো বলে যাবি। তখন বলেছি, কিন্তু এখন ভালো লাগছে না। তাছাড়া ফার্স্ট মিট এনজয় কর, কাবাব মে হাড্ডি হতে চাই না। আমি বলেছি হাড্ডি তুই। আপনি থাকতে পারেন, প্রবলেম নেই। তাছাড়া প্রেমিকার সাথে যদি বান্ধবী ফ্রি থাকে এতে লাভ কিন্তু আমারই হলো। আপনার দুষ্টুমি কি শেষ হবার নয়? ঠিক আছে, আমি চুপ। আপনি বেশ মজার মানুষ, এই জন্যই বুঝি প্রেমা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদম রাগ উঠাবি না, তোর সবগুলো একরকম। যা, আমি এখনই চলে যাব বাড়ি। আরে রাগ করছো কেন? মজা করছি একটু। আমি গেলাম, ওকে? আমি সামিরার কাছে আছি, আর জলদি আসবি সন্ধ্যার আগে, ওকে? ঠিক আছে, দেখে যাস কিন্তু। আরিয়া সামনে হাঁটা ধরল। ও আচ্ছা, এই ব্যাপার। হুম। নাবিল এত কিছু আরিয়ার জন্য করেছে। নাবিল তো এমন ছিল না, যথেষ্ট ভদ্র ছিল।
কেন জানি এখনও বিশ্বাস হচ্ছে না। এটাই হয়েছে, এটাই সত্যি। আচ্ছা, যতদূর বুঝলাম আয়ুষ তোমাকে ওয়াইফ হিসেবে মেনে নেয়নি। আচ্ছা, বিয়েটা কি টিকিয়ে রাখবে নাকি এ সম্পর্কে কিছু ভেবেছো? আই থিঙ্ক কাউকে বলা ঠিক না, বাট তবুও বলছি, হয়তো ওনার সাথে আমার ডিভোর্স হতে চলেছে। সাদেক অবাক হয়ে বলল, কি বলছো? বিয়েটা কি ছেলে খেলা? কেউ বললো আর করে নিলাম, আবার মন চাইলে ভেঙে দিলাম। সামিরা হাসার চেষ্টা করে বলল, আসলে জোর করে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, তাই না? সাদেক কি বলবে খুঁজে পেল না। কতটা মাস পর নিজের প্রেয়সীকে দেখে যেমন প্রশান্ত হয়েছিল, তেমনি কালকে ধাক্কাটাও খুব জোরে লেগেছিল ঠিক কলিজায়। যাই হোক দুর্বলতা আর প্রকাশ করেনি কখনো, তাই সবটা নিজের মাঝে চেপে গেল সে। আর যাই হোক, বিয়েটা তো হয়েছে, তাই বলে সম্পর্ক ভেঙে যাক নিজের প্রেয়সীর, সেটা সে চায় না। একটা কথা বলবো? বলুন। পছন্দ করো আয়েশকে? যেই সম্পর্কের ইতি টানবে 2 দিন পর, সেটার প্রতি মায়া থাকে কি করে? প্রশ্নটা এটা ছিল না। একতরফা কিছু আশা করা ঠিক না। সাদেকের বুঝতে বাকি রইল না সামিরার মনে আয়েশকে নিয়ে সামান্য হলো ফিলিংস আছে। প্লিজ, আপনারা কারা? ছেড়ে দিন বলছি আমায়। আমি কি করেছি আপনাদের? একটা লোক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ক্যাপ পরা, মুখে মাস্ক, দেখার উপায় নেই। আরিয়াকে একটা অন্ধকার রুমে নিয়ে এসেছে। আরিয়া প্রেমার কাছ থেকে এসে আনমনা হয়ে কিভাবে যেন হাঁটছিল। আকস্মিক একটা কালো গাড়ি এসে আরিয়াকে কয়েকজন লোক উঠিয়ে নেয় গাড়িতে। আরিয়া তখন সাথে সাথে কিছু বোধগম্য হলো না। লোকটা কাছে এসে বলল, ওই আরফান চৌধুরী কি হস তুই? জলদি বল, নয়তো মেরে দেব। আপনারা কারা? আমাকে এমন করে এখানে নিয়ে আসলেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। আবারও জিজ্ঞেস করেছি, সোজাসুজি বলবি নাকি মার খেলে বলবি? আফরান? কোন আফরান? লোকটা হাতের লাঠিটা দিয়ে আরিয়ার বাঁ দিকে বাহু বরাবর একটা বাড়ি মারে। মারছেন কেন আমায়? কি করেছি আমি? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই মেয়ে কি বলছি বুঝছিস না? এত ন্যাকামি করছিস কেন? যত সব বলবি নাকি মেরে দেব? কি বলতে হবে বলুন, আমি বলছি, কিন্তু আমাকে যেতে দেবেন আগে বলুন। লোকটা তার ভয়াবহ হাসি টেনে বলল, এই তো লাইনে এসেছিস। আরফান চৌধুরী কি হয় তোর? সত্যি করে বল, শুধু ভাই নাকি তোর সাথে ওই বেটা লাইন মারছে? উনি আমার কিছু হয় না, সত্যি বলছি, উনি একটা প্রতারক, এইটুকু জানি। তোর নাটক দেখার জন্য এসেছি এখানে? ঠিক করে বল। আমি ওনার বোন হই, আমার ছোট চাচার ছেলে। তোর আর ওই বেটার মাঝে সম্পর্ক আছে কোনো? ছিল, এখন নেই। কেমন সম্পর্ক ছিল? আসলে ওই লোকটা আমাকে ধোকা দিয়েছে, প্রতারক উনি। কিন্তু আপনি কে, সত্যি করে বলুন তো? লোকটা বাঁকা হেসে জায়গা ছেড়ে একটু দুলে গিয়ে কাকে যেন কল দিয়ে বলল, কিছু হয় না ওই বেটার, তবে মনে হয় আরফান চৌধুরীকে এই মেয়েটা পছন্দ করে। আরফান চৌধুরী এসবে নেই, এইটুকু বুঝলাম। এখন মেয়েটাকে ছেড়ে দেব নাকি মেরে দেব? কখনো যেন বাড়ি ফিরতে না পারে। ওকে ম্যাম বলেই ফোনটা কেটে দিয়ে পেছনে তাকে অবাক হলো। এই মাত্রই তো মেয়েটা এখানে ছিল, কোথায় গেল? পালিয়ে গিয়ে কোথায় যাবে? লোকটা আরিয়াকে খোঁজার জন্য কয়েকজন লোককে বাইরে পাঠায়। বাইরে যেতে আরিয়াকে দেখলো দৌড়ে যাচ্ছে। লোকগুলো আরিয়ার পেছন নেয়। এই মেয়ে দাঁড়া বলছি, একবার পাই তবে লাশ ফেলে দেব বলে দিলাম। হঠাৎ আরিয়া আর লোকগুলোর মাঝে বরাবর দুটো গাড়ি এসে ব্রেক করে। আরিয়া পেছনে একবার তাকায়, লোকগুলোকে ঠিক দেখা যাচ্ছে না। গাড়ি দুটোর জন্য মনে মনে গাড়ি দুটোকে ধন্যবাদ জানিয়ে আবারও দৌড়ে অন্য গলিতে ঢুকে যায়। লোকগুলো সামনের গাড়িটার কাছে এসে বলল, তোদের জন্য হাতছাড়া হয়ে গেল মেয়েটা, আজ তো তোদের। এইটুকু বলে আটকে যায়, কারণ গাড়ির দরজা খুলে বের হয়ে আসে তানভীর। তানভীরকে চিনতে তাদের অসুবিধা হয়নি। আফরান চৌধুরীর আশেপাশেই সব সময় থাকে বিশেষ অ্যাসিস্ট্যান্ট। লোকগুলো ঢোক গিলে বলো, একটা আপনি সোজা বল, ওই মেয়েটার পিছনে কেন লেগেছিস? লোক সামনে এসে বলল, তোর সমস্যা কি? তোকে কেন বলতে যাব? তুই তো ওই মিস্টার মাফিয়ার চামচার মতোই থাক, বুঝলি? তানভীরের হাতে একটা বন্দুক তুলে দেয় পেছনে থাকা একটা লোক। তানভীর বন্দুকের দিকে তাকিয়ে বলল, বলবি নাকি এটা ব্যবহার করতে হবে সেটা বল। একটা লোক ঢোক গিল বলল, এইসবের ভয় কাকে দেখাস? এইসব নিয়ে প্রতি মুহূর্তেই
খেলাই আমাদের কাজ। ভুল জায়গায় ভুল কাজ করিস না। দেখ, তোকে ছেড়ে দিচ্ছি, চলে যা। মেয়েটাকে তো অন্যদিন দেখে নেব। তানভীর বাঁকা হেসে লোকটার পাপ বরাবর বন্দুকের একটা গুলি চালিয়ে দেয়। কি করছিস তুই? আমাদের পেছনে লাগছিস কেন? কি করছিস তোরা? ভালোই ভালোই বলছি, সরে যা, নয় তো। তানভীর বাঁকা হেসে সামনে 2 কদম এগিয়ে গিয়ে বলল, বলবি নাকি বুকে চালাবো সেটা বল। মেয়েটার পেছনে পড়েছিস কেন? ওটা চেনে তোর কি কাজ? যেটা কাজ সেটা কর না গিয়ে। নাকি এটাই সত্যি যে আরফান চৌধুরীর সাথে এই মেয়ের কোনো কানেক্ট আছে? এখন তো মনে হচ্ছে এটাই হবে। বাহ, আরফান চৌধুরীও মেয়ে মানুষ লাগে। পেছন থেকে একটা লোক বলে উঠল, আদেশ দেন এই বেটা অ্যাসিস্ট্যান্টের এক কোপে খুলি উড়িয়ে দিই আমি। কথাটা বলতে দেরি হলো, তানভীরের ট্রিগার চালাতে দেরি হলো না, সাথে সাথে এই লোকটা মাটিতে হেলিয়ে পড়ে। এখনো বলছি, মরতে না চাইলে বল কার কথায় মেয়েটার পেছনে লেগেছিস। লোকটা তবুও মুখ খুললো না। তানভীর পেছনের 2 লোককে কিছু ইশারা করতে লোক দুটো সামনের 2 লোককে ধরে জোরপূর্বক গাড়িতে উঠালো। সামিরা আরিয়া প্রায় সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। আরিয়া সামিরার কাছে সব কিছু খুলে বললে সামিরা ভয়ে আর এক মুহূর্ত দেরি না করে আরিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। প্রেমাকেও বলে দেয় যেন বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথে অবাক হয়। পুরো বাড়িতে এত মানুষ, সবাই পুরুষ মানুষ, চারিদিকে কালার বাতি ঝলকে। বাড়িটাকে রঙিন মনে হচ্ছে, কারো চেহারা স্পষ্ট নয়। বক্সে পার্টি গান বাজছে। কি হলো রে আরু? বাড়িতে কিছু আছে নাকি? কি দুপুরে তো দেখে গেলাম সব কিছু ঠিকঠাক কি ছিল, তাহলে বাবা আমাদের কিছু বললো না কেন? আমি তো তোর সাথেই ছিলাম, জানবো কি করে? আর এত বছরেও বাড়িতে এমন পার্টি অনুষ্ঠান তো কখনো হতে দেখিনি। আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করি, চল। চাচাকে কোথায় খুঁজবো এখন এত মানুষের মাঝে? উপরে চল, আগে ফ্রেশ হয়ে আসি। আরিয়া আর সামিরার উপরে যেতেই যাওয়ার পথে জাফর সাহেব দরজার সামনে গিয়ে দাঁড়ালো। জাফর সাহেব কাত হয়ে শুয়ে আছে। আরিয়া সামিরা ভেতরে ঢুকে বলল, আজ চাচা বাড়িতে আজ কি গো? কিছুই তো বললে না। জাফর সাহেব শোয়া থেকে উঠে বসে বললেন, আমিও সেই প্রশ্ন নিয়ে আছি। বুঝিয়ে বলো, পার্টি কিসের? কোনো ভালো খবর আছে নাকি? কোনো প্রমোশন হয়েছে তোমার? পার্টি আমার নয়, আফরানের। আমাকে কল দিয়ে বলল বাসায় ফিরতে, আর কিছুই বলেনি। বাড়িটাকেও কালো পানির জায়গায় বানালো এই ছেলে। হঠাৎ করে ভাইয়ের আবার কি হলো? সে যাই হোক, আমাদের জেনে লাভ নেই, রুমে চলো। বলেই জায়গা দ্রুত পায়, হনহন করে রুমে চলে যায়। কিন্তু গিয়ে আরেক দফা অবাক হয়, তার রুমে এই মেয়ে কি করছে? যেই মেয়েকে 2 চোখে সহ্য করতে পারে না আরিয়া, সেই তার রুম অবধি চলে এসেছে দখল করতে। এই মেয়ে, তুমি আমার রুম পর্যন্ত এসে গেছো? সাহস হয় কিভাবে? তোমার বয়ফ্রেন্ডের রুমে জায়গা হচ্ছে না বুঝি? তুমি ঠিক কি বোঝাতে চাইছো বুঝলাম না। একদম না বোঝার ভান করবে না। আমার রুম থেকে বের হও, অসভ্য মেয়ে কোথাকার। তোমার নামটা কি জানো? কি করবে তুমি? এক্ষুনি বের হয়ে যাও আমার রুম থেকে। এই মেয়ে, ভদ্রভাবেই কথা বলো বলছি। তুমি জানো আমি কে? এমন আচরণের জন্য কি হতে পারি তুমি জানো? আরিয়া মেয়েটার এক হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলল, অন্যের জিনিস কেড়ে নিতে তোমার পছন্দ বুঝি? সে যাই করো, আমার রুমে আসবে না কখনো। কাজটা তুমি ভালো করলে না আরিয়া, এর ফল ভোগ করতে হবে। আরিয়া আর একটা কথাও না শুনে মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আফরান সোফার ড্রিঙ্কস হাতে বসে আছে, সামনে কতগুলো পেপার রাখা। তার সামনে স্নেহা আর তার বাবা মাহিন বসে আছে। পাশে আরো বড় বড় বিজনেসম্যান বসে, প্রায় অনেকেই বিদেশ থেকে আসা। খুব জরুরি এই বিজনেস ডিলটা, সবার জন্যই। আফরান কয়েকবার পেপারগুলো দেখে নিল, ড্রিঙ্কসে চুমুক বসাতে বসাতে বলল, মিস্টার খান, খুব ভালো প্লেয়ার আপনি, আই লাইক ইট। বলে কলমটা হাতে নিল। সাইন করার আগে আমার আরো একটা শর্ত আছে। সুযোগ পেলে শিয়াল ও সিংহের জায়গায় আসতে চায়, তা বলুন কি শর্ত? ইন্টেলিজেন্ট বয় বলে দাঁড়িয়ে বলল, গাইস, আমার মেয়ে স্নেহা কে ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরসারী, সবাই নিশ্চয়ই জানেন। আজকে এই ডিলটা হওয়ার সাথে সাথে যেমন সবার কোম্পানির লাভ দ্বিগুণ লাভ করবে, তাই ভাবছি আনন্দের পাশাপাশি আরেকটা খুশির খবর হয়ে যাক। আমার মেয়ে স্নেহার সাথে আজ মিস্টার আরফান চৌধুরীর এঙ্গেজমেন্টটাও হয়ে যাবে।
দুইজন আগে থেকেই একে অপরকে পছন্দ করে, সবাই নিশ্চয়ই জানেন। মাইন খানের কথায় সবাই করতালি বাজায়। স্নেহা মুখে হাসি ফোটায়। আফরান ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলে হালকা শব্দে বারবার ঠেকাচ্ছে। কি হয়েছে? আফরান পেপারগুলোর দিকে তাকিয়ে রইল, চোখ দুটো লাল হয়ে আছে। জাফর সাহেব এতক্ষণ চুপ করে উপরে তাকিয়ে ছিলেন, কিন্তু এটা শোনার সাথে সাথে নেমে এসে আফরানের সামনে দাঁড়িয়ে বলল, এত কি হচ্ছে এসব? সেদিন তো বলেছিলে আলিয়ার সাথে নাকি রেজিস্ট্রি হয়েছে, তাহলে এসব নাটকের মানে কি? আমি এতদিন চুপ ছিলাম, কিছু জিজ্ঞেস করিনি এই ব্যাপারে, কারণ আমার মনে হয়েছিল যে আরিয়া মামুনিকে তুমি সত্যি। এটুকু বলতে স্নেহা দাঁড়িয়ে বলল, হোয়াট? কি সব বলছেন আঙ্কেল? আফরান, তোমার বাবা কি বলছেন এসব? ভুলে গেছো আমাদের বিয়ে আরো 4 বছর আগেই ঠিক হয়েছিল। আফরান এবার হাত থেকে গ্লাসটা রেখে দাঁড়িয়ে বলল, সেদিন বলেছিলাম নাটক করছি, সবটা ভুলে গেছো দেখছি। আর ওর মতো মেয়েকে আমি কেন কোনো ছেলে বিয়ে করবে বলে মনে হয় না। সে যাই হোক, স্নেহার সাথে আমার বিয়ে 4 বছর আগেই ঠিক হয়েছিল, জানানোর দরকার মনে করিনি। আফরান তুমি কিন্তু। হঠাৎ কোথা থেকে আয়াস এসে আফরানের কলার ধরে বলল, আফরান তুই মিথ্যে কি করে বলছিস? আরুকে ঠকাচ্ছে কেন? মেয়েটা এসব শুনলে নিতে পারবে? তোর ধারণা নেই কি করছিস আফরান? দাঁতে দাঁত খিচে আছে, বল, তোর সাহস দেখে অবাক হচ্ছি। হাতটা ছাড় আর এখান থেকে যা, নয়তো কি হবে তোর আইডিয়া নেই। উপস্থিত সকলেই বিস্ময় চূড়ান্ত সীমায় পৌঁছায়। আফরান চৌধুরীর গায়ে এভাবে হাত দেওয়ারও মানুষ আছে? দেখ, হাতটা সরা, যা হচ্ছে হতে দে। আরিয়া সামিরা উপরে একসাথে দাঁড়িয়ে সবটাই দেখে যাচ্ছে। দেখলি, বলেছিলাম তোরা যেমনটা ভাবিস ভাইয়া এমন নয়। আমার বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া এমন করবে, কিছু তো অবশ্যই আছে। চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না, এখনো ওই লোকটার পক্ষে কথা বলবি? সামিরা আরিয়ার কাপা কঞ্চ শুনে বুঝতে পারে কি যাচ্ছে মেয়েটার ভেতর দিয়ে। আরিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, চাচা যে তখন বললো রেজিস্ট্রির কথা, কিসের রেজিস্ট্রি রে? জানিস কিছু? সামিরা কিছু বলতে যাবে, তার আগেই নিচ থেকে কিছু শব্দ আসে। দুজনে নিচে তাকায়। সাদেক আয়াসকে জোর করে আফরানের কাছ থেকে সরাতে গিয়ে পাশে টেবিলের ওপর থেকে কিছু গ্লাস নিচে পড়ে অসহ্য সীমায় গিয়ে আয়াস জায়গা ছাড়ে। জাফর ফুসতে ফুসতে পড়ল, যদি সেদিন সব মিথ্যা হয়ে থাকে তবে তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু আজকের পর এই বাড়িতে তোমার আসা নিষিদ্ধ। বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মাহিন খান। উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা, এভরিওয়ান, আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাই। হ্যাঁ, দাঁড়িয়ে মাহিন খানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, ড্যাড, আজ তুমি আমায় জীবনের সেরা গিফটটা দিলে। মাহিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জন্যই তো আমার এইসব কিছু করা। মাহিন খান আফরানের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলল, এটা নাও। আফরান দুহাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। রিংটা হাতে নিল। উপস্থিত জনতা হাতে তালি বাজালো। স্নেহাও একটা রিং নিয়ে আফরানের হাত ধরে তৎক্ষণাৎ রিংটা পরিয়ে দিল। মাহিন দৃঢ় দৃষ্টি ফেলে চারিদিকটা একবার দেখে নিল। কি হলো আরফান, পরাও রিংটা। আফরান রিংটা সামনে নিলে স্নেহা হাত বার, আকস্মিক পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন? এই, কে কোথায় আছিস? গিয়ে দেখ তো কি হলো। আবার মুহূর্তে আলো চলে আসে। ও, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার মানে কি? আফরান হেসে বলল, যেটা হওয়ার নয় সেটাই হবে, তাই নয় কি মিস্টার খান? কি বলতে চাচ্ছ? নাথিং, বাট বি কেয়ারফুল মিস্টার খান। মাহিন সকলের সামনে কথা বাড়াতে চাইল না, মানে সম্মানের প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, সে বাধ্য করেছে আফরানকে ব্ল্যাকমেল করে, কিন্তু আফরানের সাহস আর ক্ষমতা কথা ভুলে গেলে চলবে না। মাহিন খান কথা না বাড়িয়ে বলা, অনুষ্ঠান শুরু করা যাক, রিংটা পরাও। স্নেহা বলে উঠল, ড্যাড, রিং তো পরানো হয়ে গেছে। মাহিন বিস্ময় প্রকাশ করে বলা, কখন পরালো? আমরা তো দেখলাম না, আর লাইট তো চলে গিয়েছিল। ড্যাড, লাইট যাওয়ার সাথে সাথেই পড়িয়েছে। মিস্টার আফরানের কি ধৈর্য আছে বলো এতক্ষণ ওয়েট করার? মাহিন খান স্নেহার হাতের দিকে তাকাল। হ্যাঁ, রিং তো পড়াই আছে। স্নেহার মুখে হাসি রেখা। আফরান, এখন সাইনটা করে দাও চট করে, নয়তো। মাহিন খানের একদম কাছে গিয়ে হালকা নুয়ে আস্তে করে বলল,
সময় আছে যতক্ষণ, উড়ে নাও ততক্ষণ। ডানা যেন ভেঙে না যায় মিস্টার খান, একবার ভেঙে গেলে। এতটুকু বলে ডেভিল হাসলো আফরান। মুখে সে একই হাসির রেখা রেখে আগের জায়গায় বসে কলমটা হাতে নিয়ে সাইন করে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আপনারও তো সাইন লাগবে তাই না? মাহিন ভীত চোখে ধ্যান ভেঙে গিয়ে ফটাফট সাইন করে দেয় সবগুলো পেপারে। উপস্থিত সকলের মুখে হাসি, কারণ এখানে প্রায় সবারই ওই একটা সাইনের জন্য কত বছর যে অপেক্ষা করতে হয়েছে, কত যে ঘুরেছে তার হিসেবই নেই। সবাই নিজেদের মতো এনজয় করছে, হেলে দুলে নাচ করে যাচ্ছে। হাতে সবারই প্রায় ড্রিঙ্কসের গ্লাস। আফরানের মুখে কোনো হতাশা নেই, একদম কনফিডেন্টলি বসে আছে। হঠাৎই স্নেহা বলে উঠল, আমার সাথে কি মিস্টার আফরান চৌধুরী একটু আসবে? আফরান কপাল কুঁচকে তাকায়। স্নেহা বলল, আফরান চলো একটু সবার সাথে যোগ দিই, এমন করে বসে থাকতে বোরিং লাগছে ভীষণ। বিরক্ত চোখে তাকিয়ে বলো, স্নেহা লিমিটের মাঝেই থাকো, নয়তো আগামী কালকের সূর্যটা দেখবে বলে নিশ্চয়তা দিতে পারছি না। ভয় ঠোক গিলে সেকেন্ড কয়েকবার আবার বলল, দেখো আফরান, এখন আমরা কিন্তু এঙ্গেজড, ভুলে যেও না। সব কিছুতেই থাকতে হবে আমার সাথে তোমাকে। আফরান বাঁকা হেসে বলল, ওয়ার্নিং চাচ্ছ কিনা সেটা বলো, আমার কোনো আপত্তি নেই। আর আরফান চৌধুরীকে চিনতে নিশ্চয়ই অসুবিধে হয়নি এতদিনেও। ওয়ার্নিং মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, নেক্সট বলতে কিচ্ছু নেই। স্নেহার মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে, তাই চুপসে যায়। আফরান বিরক্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পাশ কেটে অন্য জায়গায় যেতে নেয়, কিন্তু চোখে পড়ে ঠিক কয়েক হাত দূরে ওয়েটারের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটার পর একটা গ্লাস তুলে নিচ্ছে আর গিলে যাচ্ছে। মুহূর্তেই আফরানের চোখে মুখে হিংস্রতার ছাপ জন্মে। হাতের গ্লাসটা 2 কদম হেঁটে গিয়ে টেবিলে রেখে আরিয়ার কাছে যেতে নেয়। ঠিক তখনই দেখে সাদেক এসে আরিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল। বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি, এসব কি করছেন? মাথা কি পুরোটাই গেছে? আরিয়া মুখে হাসি টেনে বলল, আর কেন? সবাই তো খায়, আমি খেলে অসুবিধে কোথায়? দেখুন, এসব ভালো মানুষরা খায় না, বুঝেছেন? আরিয়া ওয়েটারের হাত থেকে আরেকটা গ্লাস নিয়ে মুখে তুলে বলল, আপনি চলে যান এখান থেকে। সাদেক আরিয়ার হাত থেকে আবারও গ্লাসটা টেনে নিয়ে ওয়েটারকে দিল। বলল, আপনি এখান থেকে যান। ওয়েটার চলে যায়। কি করলেন? সাদেক আরিয়ার হেলদুল দেখে বুঝল এই মেয়ে আর বেশিক্ষণ এখানে টিকার নয়, তাই আরিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। করছেন কি? ছাড়ুন না, আমি এখানে নাটক দেখতে চাই, প্লিজ ছাড়ুন। অনেক হয়েছে, আপনি এখন চলুন, কোনো কথা বলবেন না। ঠিক আফরানের পাশ কেটে সাদেক আরিয়াকে নিয়ে যায়। আরিয়া আফরানকে দেখেও না দেখার মতো করে এবার ইচ্ছে করে চুপ করে সাদেকের পাশাপাশি হাঁটা ধরল ওপরের দিকে। আফরানের কপাল চুপকে ঘাম ঝরছে, শরীর থর থর করে কাঁপছে। এই মেয়েকে আজ ফোন না করে এই কম্পিত শরীর শান্ত হবার নয়, সব সময় উল্টো বুঝবেই। এই তো সেদিন কত সুন্দর করে বুঝালো, কিছুতেই সন্দেহ হলে যেন জিজ্ঞেস করে, কিন্তু কি করলো? সেদিনও না বুঝে মারতে এসেছিল, কিন্তু সেটা সহ্য করার মতোই ছিল, কারণ সবটা আফরানকে ঘিরেই ছিল। কিন্তু আজ তো লিমিটের বাইরে চলে গেছে। সাহসটা ঠিক কিভাবে নিস্তব্ধ করতে হবে সেটাই জানা হয়ে গেছে আফরানের। সহ্যের সীমা পেরিয়ে গেছে এই মেয়ে। আফরানের হাতের রগটা চটা দিয়ে ওঠে, পাশের টেবিলের ওপর গ্লাসটা ডান হাতে সবটা শক্তি দিয়ে চেপে ধরে। গ্লাসটা ভেঙে এতগুলো কাচে তৈরি হয়। ফ্লোরে কাচের টুকরোর সাথে সাথে টকটকে লাল রক্তের ফোঁটাগুলো দৃশ্যমান। স্নেহা এতক্ষণে সবার সাথে ডান্সে যোগে দিয়েছিল। হঠাৎ আফরানের দিকে তাকাতে চোখে পড়ে এই অবস্থা। দ্রুত পায় এসে আফরানের হাত ধরতে নিলে আফরান বলে উঠছে, ডোন্ট ক্রস ইউর লিমিট। বলেই হাতের মুঠোর টুকরো গুলো নিচে ফেলে সোজা উপরে চলে যায়। কেউ হঠাৎ কি হলো? এমন করছে কেন আফরান? কিছু হয়েছে? চোখে তো এমন কিছুই পড়লো না। একজন পেছন থেকে বলে ওঠে। স্নেহা পেছন ঘুরে তাকায়। ইউ আর সো কিউট বেবি। সামনে একজন মাস্ক পরা ছেলে দাঁড়িয়ে আছে। এতটুকু দেখেই চিনতে অসুবিধা হয়নি স্নেহা আর ভেতরটায় কিছু একটার শঙ্কা কাজ করে। চারদিকটা একবার পরখ করে নিয়ে ছেলেটার হাত ধরে জায়গায় ছেলে সোজা বেরিয়ে যায়। হাউ ডিয়ার ইউ!
এখানে পর্যন্ত আসার সাহস কি করে হয় তোমার তন্ময়? ছেলেটা মাস্ক খুলে বলল। হাউ সুইট ডার্লিং, এমনভাবে বলছো কেন? ডোন্ট টক ডার্লিং। আর কতবার বলবো, পিছু ছেড়ে দাও আমার। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখে নিলে আমার প্রেস্টিজ খারাপ হলে কিন্তু তোমাকে ছাড়বো না আমি। যতই বলো চলে যেতে, ঘুরে ফিরি তোমার কাছেই আসবো ডিয়ার, বিকজ আই লাভ ইউ। আমি আফরান চৌধুরীকে ভালোবাসি। মাইকিং করেই বোঝাবো তোমায়? ন্যাকামো বাদ দাও, এখান থেকে চলে যাও, নয়তো খারাপ হয়ে যাবে।